থেকে ৩ মাসের মধ্যেই দেশ চালাতে ব্যর্থ হল বিএনপি সরকার। অবশেষে সেনাবাহিনীর হাতে ক্ষমতা দিয়ে সেফ এক্সিট নিচ্ছেন তারেক রহমান। যে কোনো সময় দেশের রাজনীতিতে এন্ট্রি নিবে আওয়ামী লীগ। তারেক রহমান ইতিমধ্যে অনুধাবন করতে পেরেছেন তিনি আপাদমস্তক ব্যর্থ শাসক এবং তাকে কেউ সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছে না। পশ্চিমবঙ্গের নির্বাচন শেষে বাংলাদেশে একটা ধামাকা হবে, সেই ধামাকা দেখার অপেক্ষায় থাকেন যে তারেক রহমান ক্ষমতা সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে দেশ থেকে সেফ এক্সিট নিয়ে চলে যাবেন, কারণ তিনি রাষ্ট্র পরিচালনায় সম্পূর্ণরূপে ব্যর্থ। কোন দিক থেকে কোনো সিগন্যাল তৈরি হচ্ছে যে আওয়ামী লীগের অপেক্ষাকৃত কম বিতর্কিত কিংবা কম অপরাধ করেছেন এরকম নেতা বাছাই করে করে তাদেরকে জামিন দেওয়ার ঘটনা ঘটবে এবং তারা যেন আওয়ামী লীগের কর্মকাণ্ড চালাতে পারে, আওয়ামী লীগের রাজনীতি করতে দেওয়ার অধিকার ফিরিয়ে দেওয়ার মাধ্যমে সেই কাজগুলোর একটা আগাম আভাস কি আমরা পাচ্ছি? শোনেন ভাই, আওয়ামী লীগ আবারও আসবে। কিভাবে আসবে? যারা ভাবছেন আওয়ামী লীগ নিষিদ্ধ করে দিয়েছে, আওয়ামী লীগ আর কোনোদিন আসতে পারবে না, আওয়ামী লীগ যতবারই বিপদে পড়েছে ততবারই দুর্দান্তভাবে তারা আবারও ফিরে এসেছে, শুধুমাত্র তাদের ওই রাজনৈতিক মেধা দিয়ে। তাই যারা ভাবছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিয়েছে, আওয়ামী লীগ আর কোনোদিন আসতে পারবে না, তাদের ভাবনার মধ্যে মুতে দিতেও পারে যে কোনো সময়। কিভাবে আওয়ামী লীগ ব্যাক করবে? আওয়ামী লীগ এখনই দেশের মধ্যে মোটামুটি চলে আসছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনার সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে, আপনারা জানেন বিএনপি এবং 11 দলীয় জোট আপনারা ইতিমধ্যে জানেন, যারা ইতিমধ্যে বিরোধী দলের ভূমিকা পালন করতেছে। সংসদ থেকে শুরু করে রাজপথে বিভিন্ন সময় উত্তপ্ত এবং সারা বাংলাদেশ তুলফার, বিভিন্ন ইস্যুতে বিভিন্ন বিষয়ে রীতিমতো তুলফার সৃষ্টি হয়ে গিয়েছে সারা দেশ। আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমরা সবসময় চেষ্টা করি দেশের রাজনৈতিক চলমান পরিস্থিতি চলে তার ধারাবাহিকতায় বিশেষ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ তুলে ধরার, যে ভিডিও ফুটেজগুলোর মাধ্যমে আপনারা অনেক তথ্য জানতে পারেন এবং দেশের যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার সম্পর্কে কিছু ধারণা পান। আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং কি বিষয় নিয়ে হতে চলেছে। তো দর্শক, আর বেশি কথা না বলে মূল আলোচনায় চলে যাচ্ছি। তার আগে আপনাকে বিনোদভাবে অনুরোধ করবো, যারা আমাদের চ্যানেলটিতে এখন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, দেখতে থাকুন, দেখতে ভালো লাগবে, ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। দর্শক, আর বেশি কথা না বলে আমরা এখানে একটু সারা দেশের চলমান পরিস্থিতি সম্পর্কে একটু ধারাবাহিকভাবে বিস্তারিত কথা মূলে একটা সত্য কথা যেটা আমি বলতে চাই, এটা শোনার পর অনেকেই হাসি দেবেন, এটা শোনার পর আমাকে অনেকেই গালি দেবেন, অনেকেই নেতিবাচক কমেন্ট করবেন, তাতে আমার বয়ে গেছে। তারেক রহমান ইতিমধ্যে অনুধাবন করতে পেরেছেন তিনি আপাদমস্তক ব্যর্থ শাসক এবং তাকে কেউ সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছে না। আরেকটা কথা বলি, পশ্চিমবঙ্গের নির্বাচন শেষে বাংলাদেশে একটা ধামাকা হবে, সেই ধামাকা দেখার অপেক্ষায় থাকেন। কি সেই ধামাকা হবে সেটা সময় বলে দেবে, আমি এখন আগাম বলতেছি না, কারণ সেই ধামাকা হতে যদি আবার সময় বেশি লেগে যায় সেক্ষেত্রে আপনারা আমাকে গালি দিতে পারেন, গালি শুনতে আগ্রহী না সেদে। সুতরাং ধামাকার অপেক্ষায় থাকেন। আর জনাব তারেক রহমান, আমার কেন জানি মনে হচ্ছে, শুধুমাত্র আমার ধারণা না, বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ, রাজনৈতিক বিশ্লেষক, একাধিক ব্যক্তিবর্গ তারা বিভিন্ন সময় বলার চেষ্টা করেছে, আমাকে বলেছে যে তারেক রহমান ক্ষমতা সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে দেশ থেকে সেফ এক্সিট নিয়ে চলে যাবেন, কারণ তিনি রাষ্ট্র পরিচালনায় সম্পূর্ণরূপে ব্যর্থ এবং তিনি এই ব্যর্থতা কোনোভাবেই কাটিয়ে উঠতে সবকিছু বিচার বিবেচনা করে জনাব তারেক রহমান হয়তোবা খুব দ্রুত এই সিদ্ধান্ত উপনীত হবেন তিনি আর বাংলাদেশে থাকতে চান না, তাকে আগের জায়গায় ফিরিয়ে দেওয়া হোক, তিনি সেফ এক্সিট নিয়ে সেখানে চলে যান। জনাব তারেক রহমান আমাদেরকে কি চাইলেই ভুলিয়ে দিতে পারবেন না তো। আপনি কোন উদাহরণ সৃষ্টি করতে পারেন নাই, আর পারবেনও না। আপনার সময় খুব বেশি একটা নাই। একটা রাষ্ট্রকে গতিশীল রাখতে হলে সেই রাষ্ট্রের অর্থনৈতিক স্থিতিশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার অর্থনৈতিক স্থিতিশীলতা না থাকলে আপনি কিভাবে রাষ্ট্র পরিচালনা করবেন? বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা বর্তমানে কোথায় গিয়ে ঠেকেছে আপনারা কি জানেন না? নাকি এটাও এখন ব্যাখ্যা দিয়ে বলতে হবে? অর্থনীতির 12টা বেজে গেছে, সরকারের কাছে টাকা নাই, অতিরিক্ত টাকা ছাপানো হচ্ছে রাষ্ট্র পরিচালনার ব্যয় মেটানোর জন্য। ব্যাংক থেকে অলরেডি 70,000 কোটি টাকা ঋণ নিয়েছে বর্তমান সরকার, IMF ঋণ দিচ্ছে না, বিদেশি বিভিন্ন সংস্থাগুলা অর্থ সহায়তা দিচ্ছে না, এদিকে 2.8 বিলিয়ন মার্কিন ডলার মূল্যের 14টা বোয়িং বিমান কিনতে হবে। সুতরাং বুঝতে পারতেছেন বাংলাদেশের অর্থনীতির কি অবস্থা। বাংলাদেশের জাতীয় নিরাপত্তা কি আদৌ অবশিষ্ট আছে? নাই। লস্করি তাইয়েবা, জৈশে মোহাম্মদ, তেহরিক তালেবান, বাংলাদেশের আনসারুল্লাহ বাংলা, জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ JMB, এই ধরনের অসংখ্য জঙ্গি গোষ্ঠী বাংলাদেশে ঘাঁটি গেড়েছে। বাংলাদেশের সশস্ত্র বাহিনীর একটা বিশাল অংশের সাথে এদের যোগ সাজস রয়েছে, যার কারণে এই মুহূর্তে বাংলাদেশে বিশাল আকারের জঙ্গি হামলা হতে পারে, এই মর্মে বাংলাদেশ পুলিশ বিবৃতি দিয়েছে। সুতরাং বুঝতেই পারছেন যে বাংলাদেশে এই মুহূর্তে জাতীয় নিরাপত্তা আছে কি নাই, আইন শৃঙ্খলা আছে কি নাই। প্রতিদিন ঘুম থেকে উঠে দেখি খুন, গুম, ধর্ষণ আছেই। এমন কোনো দিন নাই যেদিন খুন ধর্ষণ ছাড়া বাংলাদেশ অতিবাহিত করে, এমন কোনো দিন আমি দেখি নাই। 5 আগস্টের পর বিএনপি ক্ষমতায় আসার পর ভেবেছিলাম কিছুটা কমবে, কিন্তু ওই যে কয়লা ধুইলে কখনো ময়লা যায় না, বিএনপি হলো বাংলাদেশের রাজনীতির একটা কয়লা। এটা আমি 5 আগস্টের পর থেকে বলে আসছি। এখন আপনারা ধাপে ধাপে টের পাচ্ছেন, সামনের দিনে আরো ব্যাপক আকারে দেখতে পাবেন বিএনপি কিভাবে কয়লা, শিক্ষা এবং মানব সম্পদ উন্নয়ন, একটা রাষ্ট্রের স্থিতিশীলতার অন্যতম গুরুত্বপূর্ণ পার্ট, যেটা এই মুহূর্তে বাংলাদেশে নাই। এটা নিয়ে বিস্তারিত আর না বলি। স্বাস্থ্য খাত, হামের টিকা নাই, কুকুরের ভ্যাকসিন নাই, বিড়ালের ভ্যাকসিন নাই, ICU সংকট,
সিসিউ সংকট, কোনো কিছু অবশিষ্ট নাই, সব রসাতলে। স্বাস্থ্য খাত একেবারে ধ্বংস করে দেওয়া হয়েছে পরিকল্পিতভাবে। সুনিপুণ পরিকল্পনার মাধ্যমে ইউনূসের উপদেষ্টা নূরজাহান বেগম স্বাস্থ্য খাতকে একেবারে ধ্বংস করে দিয়ে গেছে এবং আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এসে সেই স্বাস্থ্য খাত ঠিক করবার জন্য কোনো প্রকার পদক্ষেপ নিচ্ছেন না। একটা ক্লাউনকে, একটা জুকারকে বানিয়েছে স্বাস্থ্যমন্ত্রী, যে কিনা উল্টা পাল্টা আবুল তাবুল বকতেছে। স্বাস্থ্য খাতের রফা দফা হয়ে গেছে। জ্বালানি এবং অবকাঠামো, জনাব তারেক রহমান ক্ষমতায় আসার পর বলেছেন তারা কোনো মেগা প্রকল্প করতে চায় না, মেগা প্রকল্পে নাকি দুর্নীতি হয়, কারণ মেগা প্রকল্প করবার মতো সক্ষমতাই জনাব তারেক রহমানের নাই। জ্বালানির ব্যাপার কি বলবো, আছে কিছু, অকটেন নাই, পেট্রোল নাই, ডিজেল নাই, কৃষকদের হাহাকার, বাইকারদের হাহাকার, পরিবহন সেক্টরে যারা কর্মরত তাদের হাহাকার, চারিদিকে হাহাকার, এবং কৃষকরা ডিজেল না পাওয়াতে সেচ দিতে পারে না, যার কারণে অধিকাংশ কৃষকের ফসল মরে যাচ্ছে, জমি ফেটে চৌচির। সুতরাং বাংলাদেশে জ্বালানির সংকট কতটা বেড়ে গেছে আপনারা বুঝতে পারতেছেন, সেটা তো আর ব্যাখ্যা করার কিছু নাই। প্রতিদিন গণমাধ্যমের হেডলাইনে আসে জ্বালানি সংকট, সুতরাং এটা নিয়ে আর কিছু বলার নাই। এই সেক্টরে রফা দফা হয়ে গেছে। খাদ্য নিরাপত্তা নাই, বাংলাদেশে দুর্ভিক্ষ আসন্ন। আমার লাস্ট যে ভিডিও সেখানে আমি ব্যাখ্যা করেছি বাংলাদেশে কিভাবে দুর্ভিক্ষ আসন্ন। তোমরা কেমন আছো? পড়তে হবে, নকল এবার হবে না। নকল দিয়া কি করবে? প্রশ্ন পাওয়া যাচ্ছে, সেখানে নকলের কি দরকার? মাস্টার্স পরীক্ষার্থীরা বই দেখে দেখে পরীক্ষা দিচ্ছে, যেটা বিএনপির শাসনামলে আমরা 2001 থেকে 2006 দেখেছি। বিসিএস পরীক্ষার্থীদেরকেও তারা বই দেখে দেখে পরীক্ষা দেওয়ার বন্দোবস্ত করে দিয়েছিল। এটা বিএনপির চরিত্র। কয়লা ধুইলে কখনো ময়লা যায় না রে ভাই। যতই চেষ্টা করেন না কেন, কালো রঙই বের হবে, কালো পানি বের হবে, কালো রস বের হবে। সুতরাং আর ব্যাখ্যা দেওয়ার কিছু নাই। এই সেক্টরের রফা দফা হওয়ার শেষ। ব্যাংকিং খাত, লম্বা লাইন ধরে দাঁড়িয়ে থাকে গ্রাহকরা, তাদের জমানো টাকা উত্তোলন করতে পারে না। অসংখ্য উদাহরণ আছে। যার ব্যাংক অ্যাকাউন্টে 2 লক্ষ টাকা আছে, সে 5,000 টাকা তুলবার জন্য ব্যাংকে গিয়ে ঘন্টার পর ঘন্টা সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে থাকে, কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ টাকা দিতে পারে না। ইতিমধ্যে সংবাদ পেয়েছি বাংলাদেশের অধিকাংশ বেসরকারি ব্যাংক নিজেদেরকে দেউলিয়া ঘোষণা করবে খুব শীঘ্রই। সুতরাং বাংলাদেশের মানুষ যারা এখন ব্যাংকে টাকা রেখেছেন, আপনারা দয়া করে আপনাদের টাকা উত্তোলন করেন, কারণ যে কোনো সময় যে কোনো ব্যাংকে দেউলিয়া ঘোষণা করতে পারে। সেক্ষেত্রে আপনার টাকা একদম রসাতলে। এই ব্যাংকিং সেক্টরের রফা দফা হয়ে গেছে। বাকি যেইটুক আছে অবশিষ্ট, এইটুক থাকতে আপনারা আপনাদের জমানো টাকা দ্রুত সম্ভব তুলে ফেলেন। আমি কোনো ভগিচুকি সংবাদ বলতেছি না, এটা সত্য কথা, আপনারা ক্রস চেক করে দেখতে পারেন। আর কি বলবো, কোন সেক্টর এই সরকার স্বাভাবিক রেখেছে? প্রযুক্তি ও সাইবার নিরাপত্তা নষ্ট হয়ে গেছে, রফা দফা হয়ে গেছে। আমলাতন্ত্র পুরোটাই দুর্নীতিবাজ, সুতরাং এটার রফা দফা হয়ে গেছে। কূটনীতি, এই সরকার নাকি কূটনৈতিক ভাবে অনেক বেশি সক্ষমতা সম্পন্ন। সবার আগে বাংলাদেশের কূটনীতি হবে, বাংলাদেশ সবার আগে প্রাধান্য পাবে। কিসের প্রাধান্য সেটা তো দেখতেই পাচ্ছি। মার্কিনীদের সাথে বাণিজ্য চুক্তি বাংলাদেশ বিক্রি করে দিয়েছে। রাশিয়ার জ্বালানি কিনতে মার্কিন যুক্তরাষ্ট্রের অনুমতি লাগে, এখানে সবার আগে বাংলাদেশ প্রাধান্য পেয়েছে না? মানে এদের কথা বলার ধরন দেখলে মনে হয় দুনিয়াটা জয় করে ফেলছে, কিন্তু প্রকৃতপক্ষে একটা আপাদমস্তক বেহায়া বলদ বাটপার। সুতরাং বাংলাদেশের কূটনৈতিক অবস্থার রফা দফা হয়ে গেছে। স্বচ্ছ নির্বাচন ব্যবস্থা, যে নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় আসছে সেটাই আমরা মামুরা নির্বাচন। আমরা ভাগবাটোয়ারা নির্বাচন করে ক্ষমতায় বসেছে একদল, আরেক দল বিরোধী দলে। সুতরাং নির্বাচন ব্যবস্থার তো রফা দফা হয়ে গেছে এবং সামনে স্থানীয় সরকার নির্বাচনের কথা বলা হচ্ছে। এই নির্বাচন আদৌ তারেক রহমান ক্ষমতায় থাকাকালীন করতে পারবে কিনা, এটা নিয়ে এখন সন্দেহ দেখা দিচ্ছে, দানা বাঁধতেছে। দেখা যাক কি হয়। এই সেক্টরের রফা দফা হয়ে গেছে। বিচার বিভাগ ধ্বংস, সরাসরি আধিপত্য বিস্তার করতেছে বিএনপি। এখানে কোনো নিয়ম নীতি নাই, এখানে সংবিধানকে অবমাননা করা হচ্ছে বারবার। এইসব বলে আসলে লাভ নাই। বিচার বিভাগ তো ইউনূসের আমলে এই রফা দফা হয়ে গেছে, বিএনপি আসার পর বাকিটুকু রফা দফা সম্পন্ন করে ফেলেছে। এছাড়াও শ্রমবাজার, সামাজিক নিরাপত্তা, বেষ্টনী সবকিছু রফা দফা হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। আমি এই কথাগুলা কেন বললাম জানেন? বাংলাদেশ নামক রাষ্ট্রকে সঠিক, স্বাভাবিক, গতিশীল রাখতে গেলে যেই সকল সেক্টর স্থিতিশীল রাখার দরকার ছিল, স্বাভাবিক রাখার প্রয়োজন ছিল, একটা সেক্টর জনাব তারেক রহমান গত 2 মাস যাবত ঠিক রাখতে পারেনি। স্পেশালি আইনের শাসন, অর্থনৈতিক স্থিতিশীলতা, স্বাস্থ্য খাত, জ্বালানি এবং অবকাঠামো এবং খাদ্য নিরাপত্তা, প্রত্যেকটা সেক্টরকে জনাব তারেক রহমান বিপর্যস্ত করে ফেলেছে। বিএনপির সীমাহীন দুর্নীতি, চাঁদাবাজি, ডাকাতি, ছিনতাই, চুরি, আধিপত্যবাদ সবকিছু মিলে বাংলাদেশ এখন একটা উত্তপ্ত আগ্নেয়গিরি। এই আগ্নেয়গিরির অগ্নুৎপাত যে কোনো সময় ঘটবে এবং এই অগ্নুৎপাতের লাভা যখন ছড়িয়ে পড়বে পুরো দেশব্যাপী, তখন বাংলাদেশের বাকি যেইটুক রফা দফা হওয়া বাকি আছে সেইটুক হয়ে যাবে। সব কথার মূলে একটা সত্য কথা যেটা আমি বলতে চাই, এটা শোনার পর অনেকেই হাসি দেবেন, এটা শোনার পর আমাকে অনেকেই গালি দেবেন, অনেকেই নেতিবাচক কমেন্ট করবেন, তাতে আমার বয়ে গেছে। তারেক রহমান ইতিমধ্যে অনুধাবন করতে পেরেছেন তিনি আপাদমস্তক ব্যর্থ শাসক এবং তাকে কেউ সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছে না। আরেকটা কথা বলি, পশ্চিমবঙ্গের নির্বাচন শেষে বাংলাদেশে একটা ধামাকা হবে। সেই ধামাকা দেখার অপেক্ষায় থাকেন। কি সেই ধামাকা হবে সেটা সময় বলে দেবে, আমি এখন আগাম বলতেছি না, কারণ সেই ধামাকা হতে যদি আবার সময় বেশি লেগে যায় সেক্ষেত্রে আপনারা আমাকে গালি দিতে পারেন। গালি শুনতে আগ্রহী না সেধে সেধে। সুতরাং ধামাকার অপেক্ষায় থাকেন। আর জনাব তারেক রহমান, আমার কেন জানি মনে হচ্ছে, শুধুমাত্র আমার ধারণা না, বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ, রাজনৈতিক বিশ্লেষক, একাধিক ব্যক্তিবর্গ তারা বিভিন্ন সময় বলার চেষ্টা করেছে, আমাকে বলেছে যে তারেক রহমান ক্ষমতা সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে দেশ থেকে সেফ এক্সিট নিয়ে চলে যাবেন, কারণ তিনি রাষ্ট্র পরিচালনায় সম্পূর্ণরূপে ব্যর্থ এবং তিনি এই ব্যর্থতা কোনোভাবেই কাটিয়ে উঠতে পারবেন না, কারণ তার সেই সক্ষমতা নাই। কেউ তারেক রহমানকে সহায়তা করতে ইচ্ছুক না। মার্কিন বাণিজ্য চুক্তির প্রেসার, জ্বালানি সংকট, খাদ্য সংকট, দুর্ভিক্ষের পূর্বাভাস সবকিছু বিচার বিবেচনা করে জনাব তারেক রহমান হয়তোবা খুব দ্রুত এই সিদ্ধান্ত উপনীত হবেন তিনি আর বাংলাদেশে
থাকতে চান না, তাকে আগের জায়গায় ফিরিয়ে দেওয়া হোক, তিনি সেফ এক্সিট নিয়ে সেখানে চলে যান। এই মুহূর্তে জনাব তারেক রহমানের কিঞ্চিত জনপ্রিয় হবার একটা পথ খোলা আছে, সেটা ডক্টর ইউনূসকে গ্রেফতার করতে হবে, কিন্তু সেই সক্ষমতা তারেক রহমানের নাই। তাছাড়া পিতাকে সন্তান কখনো গ্রেফতার করতে পারে না, যেহেতু তারেক রহমান এবং মির্জা ফখরুল ইউনূসের মাঝে জিয়ার প্রতিচ্ছবি দেখতে পায়, সেক্ষেত্রে গ্রেফতার করার ব্যাপারটা সম্পূর্ণ নাটকীয় হবে। আশা করি বুঝতে পেরেছে। শোনেন ভাই, আওয়ামী লীগ আবারও আসবে। কিভাবে আসবে? যারা ভাবছেন আওয়ামী লীগ নিষিদ্ধ করে দিয়েছে, আওয়ামী লীগ তো আর কোনোদিন আসতে পারবে না, হয়তোবা আপনারা জানেন না 1958 সালে সাময়িক শাসক আইয়ুব খান আওয়ামী লীগকে প্রথম নিষিদ্ধ ঘোষিত করে। এরপর 1971 সালের 26শে মার্চ ইয়াইয়া খান আওয়ামী লীগকে আবারও নিষিদ্ধ করে। সর্বশেষ 10ই মে 2025 সালে পুনরায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। আওয়ামী লীগ যতবারই বিপদে পড়েছে ততবারই দুর্দান্তভাবে তারা আবারও ফিরে এসেছে, শুধুমাত্র তাদের ওই রাজনৈতিক মেধা দিয়ে। তাই যারা ভাবছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিয়েছে, আওয়ামী লীগ আর কোনোদিন আসতে পারবে না, তাদের ভাবনার মধ্যে মুতে দিতেও পারে যে কোনো সময়। কিভাবে আওয়ামী লীগ ব্যাক করবে? আওয়ামী লীগ এখনই দেশের মধ্যে মোটামুটি চলে আসছে। 2-4টা বড় বড় নেতা ছাড়া তাদের কর্মীগুলো এখনো মাঠ পর্যায়ে রয়েছে, দেশের মধ্যেই রয়েছে। তারা হয়তোবা ছদ্মবেশে আপনাদের সাথে মিলেমিশে থাকবে এবং একসময় তারা পুনরায় আবার ওই দেশের মধ্যে সরকার গঠন করবে, যেটা হবে আওয়ামী লীগ সরকার। শেখ হাসিনা যদি বেঁচে থাকেন তাহলে ভালো, সেই করবে, আর যদি না থাকে তার পরিবর্তে অন্য কেউ আসবে, তবে আওয়ামী লীগ আসবে, সেটা ইতিহাস বলে দেয়। কিভাবে আসছে? আপনাদের ভুলের কারণে। এই ভুল বারবার বাঙালি করেছে। এই আবেগপ্রবল বাঙালি ঠিকই আওয়ামী লীগকে আনবে, এবং আনার পর যারা আওয়ামী লীগ বিরোধী কাজ করেছে, যেমন জুলাই আন্দোলনের মধ্যে যাদেরকে আজ যোদ্ধা বলছেন, এদেরকে আওয়ামী লীগ বলবে জুলাই সন্ত্রাসী। এখনই বলছে এই জুলাই সন্ত্রাসীদেরকে ধরে ধরে নির্মমভাবে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হবে। তখন তাকিয়ে তাকিয়ে এই বাংলাদেশের জনগণ দেখবে, পরবর্তীতে বলবে এই সরকার ভালো না, ফ্যাসিস্ট স্বৈরাচার, ওকে আবারও দেশ থেকে বিতাড়িত করতে হবে। করলেন, আবারও তারা আসবে। আওয়ামী লীগ এই পর্যন্ত 3বার নিষিদ্ধ হয়েছে, তারা পুনরায় ব্যাক করছে। 2বারই ব্যাক করছে, 3বারের বেলা আবার তারা ব্যাক করবে। আপনারা মিলাই নিয়েন, হয়তো 5 বছর, 10 বছর, 15 বছর লাগতে পারে, তবে আওয়ামী লীগ আসবে। কেন আসতেছে? আপনারা নিয়ে আসতেছেন। আমি দেখেছি যে অসংখ্য সরকার দলীয় লোক বা বিরোধী দলীয় লোকেরা আওয়ামী লীগকে সাথে নিয়ে বসে চা খায়, একসাথে ঘোরাঘুরি করে, খেটেছে। সেই কর্মীকে আসে আপনি মূল্যায়ন করছেন না, দল থেকে লাথি মেরে সরিয়ে দিচ্ছেন, হাইব্রিড নেতাদেরকে পাশে রেখা সেই কর্মী মনের মধ্যে আঘাত পাইছে। এই কষ্ট আপনি টাকা পয়সা দিয়ে মুছতে পারবেন না। আর এই কষ্টের কারণে তারা যখন চলে যাবে, এই বিএনপি কর্মী শূন্যতায় ভুগবে, তারপর আওয়ামী লীগ পুনর্বাসন করবে। ভাই মিলাই দেখেন, 1958 সাল, 1971 সাল, আওয়ামী লীগ পুনরায় দুর্দান্তভাবে তারা ফিরে এসেছে। এই 2025 সালে 10ই মে যে তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে না, এবং নির্বাচন থেকে তাদেরকে বাতিল করে দেওয়া হয়েছে, আবার একটা নির্বাচন আসবে যেখানে তারা অংশগ্রহণ করবে, তারা পুনরায় আসবে। আপনাদের আবেগের কারণে আপনারা যে জায়গা করে দিচ্ছেন, আপনাদের জন্যই আসবে। আপনারাই নিয়ে আসতেছেন ভাই, ওনারা না আসলে আপনারা জোর করে নিয়ে আসতেছেন যে ভাই আসেন, কোনো সমস্যা নাই, ভোটটা আমাকে দেন, কিছু টাকা পয়সাও দেন, আমি সিস্টেম করে দিতেছি, আপনি থাকেন এলাকার মধ্যে, সমস্যা নাই। আপনারা নিয়ে আসতেছেন, সুযোগ সুবিধা করে দিচ্ছেন। ওই যে করেন না, আপনারা নাকি সমন্বয় করেন, আপনারা তখন চাঁদা নেন না, আপনারা একটা সমঝোতায় যান। তো সমঝোতা করতে করতেই একদিন কোন জুতা যে পড়বে দেখেন আপনারা। বাই দ্য ওয়ে, আমি আওয়ামী লীগের আসলে পক্ষে বিপক্ষে বলতে আসি নাই, আমার কাছে মনে হলো তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরা দরকার এবং এটা ঘটতে পারে, এই জন্য বললাম। বাকিটা আপনারাই বললেন যে আসলে সত্য না মিথ্যা। আওয়ামী লীগের অন্তত 2জন মন্ত্রী এবং একজন মন্ত্রী সমমর্যাদার সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা, তারা 3জন আদালতে জামিন চেয়েছেন এবং আদালতও সেই ব্যাপারে এক ধরনের পজিটিভ ইঙ্গিত দিয়েছেন। তাহলে কি আমরা এই ঘটনা সামনে দেখতে পাবো যে খুব শীঘ্রই আওয়ামী লীগের অন্তত 3জন মন্ত্রী কিংবা মন্ত্রী সমপর্যাদার মানুষ, ব্যক্তি, তারা জামিন পাওয়ার ঘটনা ঘটছে আদালতে? সেরকম দৃশ্য দেখলে কি আমরা অবাক হব? কিংবা আদালত থেকে যে খবরটা আসলো সেই খবরটা মানে এক ধরনের ওই লোক দেখানো বক্তব্যের মতোই ভাববো যে আদতে সেরকম কিছু ঘটবে না, তাদেরকে জামিন দেওয়া হবে না? চলুন আদালতে কি ঘটনা ঘটলো, আওয়ামী লীগের 3 মন্ত্রী জামিন চাইলেন, তার প্রেক্ষিতে আদালত কি বলছে, জামিন দেওয়ার সম্ভাবনা তৈরি হলো কিনা, জামিন হয়ে গেলে আরও আওয়ামী লীগের নেতাদের জামিনের ঘটনা দেখব কিনা, যে মুহূর্তে অনেকেরই জামিন চেয়ে এক ধরনের মানে জনমত তৈরি করার চেষ্টা করা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যেমন সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর, 2জন বাম নেতা ইনু এবং মেনন, তাদের ব্যাপারে কিন্তু সোচ্চার হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম। চলুন একটু আলোচনা করে দেখি কোন 3 নেতা জামিন চাইলেন এবং তাদের জামিন পাওয়ার সম্ভাবনা কতটুকু। 2024-এর সরকার পতনের পরে দীর্ঘদিন ধরে কারাগারে আছেন, 1.5 বছরেরও বেশি সময় ধরে কারাগারে রয়েছেন, কিন্তু এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে যে মামলা, যে অভিযোগ, সেই মামলা অভিযোগের পুলিশি যে তদন্ত প্রতিবেদন কিংবা চার্জশিট জমা দেওয়া হয়নি। যার ফলেই মানে যে কেউ তো দাবি করতেই পারে যে আপনি তদন্তই করছেন না, চার্জশিটই দিচ্ছেন না, অযথা আমাকে জেলে রাখছেন কেন? এবং সেই বক্তব্য দিয়েই আওয়ামী লীগের 3জন মানে মন্ত্রী এবং মন্ত্রী সমমর্যাদার ব্যক্তি জামিন চেয়েছেন। তারা হচ্ছেন সাবেক শিক্ষামন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, যিনি মোহনা টেলিভিশনের মালিক, এবং সাবেক মানে তৌফিকি এলাহি বিদ্যুৎ এবং জ্বালানি উপদেষ্টা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এই 3জন জামিন চেয়েছেন আদালতে। প্রথম আলোর এই শিরোনামটা দেখে নিন, সেখানে বলা হচ্ছে 1.5 বছরেও তদন্ত প্রতিবেদন দাখিল হয়নি, জামিন চাইলেন তৌফিক, দীপুমণি, কামাল।
এর মাঝে আমরা গতকালকে আদালতে একটা হৃদয় বিদারক দৃশ্য দেখেছি। দীপুমণির অসুস্থ পক্ষাঘাতগ্রস্ত স্বামী, তিনি হুইল চেয়ারে বসে, মানে তিনি তো নিজে নড়তেই পারেন না, তাকে হুইল চেয়ারও উঁচা করে নিয়ে যেতে হয়, সেরকম একটা অবস্থা, মুমূর্ষ রোগী তিনি আদালতে গিয়েছিলেন দীপুমণির সঙ্গে দেখা করতে। এই ভিডিওটা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ইমোশন ক্রিয়েট করেছে। কি বলা হচ্ছে এই খবরে? বলা হচ্ছে যে 1.5 বছর হতে চললেও তদন্ত প্রতিবেদন দাখিল না করায় মানবতা বিরোধী অপরাধের একটি মামলা থেকে জামিন চেয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা তৌফিক-ই-ইলাহি চৌধুরী, সাবেক মন্ত্রী দীপুমণি এবং সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। এই আবেদনের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই 3 আসামির বিরুদ্ধে আনিত অভিযোগের অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে বলেছেন। মানে কতটুকু অগ্রগতি হলো সেই প্রতিবেদনটা অন্তত দাখিল করতে বলেছেন। পাশাপাশি ট্রাইব্যুনাল বলেছেন, অগ্রগতি প্রতিবেদন পাওয়ার পর তাদের জামিনের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখবেন আদালত। তার মানে আদালত একটা গ্রিন সিগন্যাল দিয়েছেন যে জামিনের ব্যাপারটা দেখা হবে। এর আগে আমরা দীর্ঘ সময় ধরে প্রফেসর ইউনূসের 1.5 বছরে দেখেছি যে কোনো ধরনের জামিনের আবেদন, শুনানি, এই ধরনের কোনো বক্তব্য তো শোনাই হয়নি। আবার আত্মপক্ষ সমর্থন করে কেউ যদি বক্তব্য দিতে চেয়েছেন, যেমন হাসানুল হক ইনুর ক্ষেত্রে অভিযোগ উঠেছে যে তিনি আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য দিতে চেয়েছেন, কিন্তু তার বক্তব্য, লিখিত বক্তব্য গ্রহণই করা হয়। তো দর্শক, আপনারা ইতিমধ্যে আপনারা ভিডিওর কিছু অংশ অর্থাৎ ভিডিওটা থেকে বুঝতে পেরেছেন দেশের যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতা, তাই বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, এই বিষয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর কে কোথা থেকে, কোন জায়গা থেকে বা কোন জায়গা থেকে আজকে ভিডিও দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের চ্যানেলের সাথে থাকুন, সাবস্ক্রাইব করে। দেখুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।